ওকে, আচ্ছা আল্লাহ হাফেজ। এদিকে আয়, মজা খাবি? হ্যাঁ, যা, আমনে আবার কয়দিন পর, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, তো দীর্ঘ অনেক দিন হচ্ছে গিয়ে বাসা ছিলাম, মানে মোটামুটি 2 মাস বলা যাইতে পারে। 2 মাস পর বরিশালে ব্যাক করতেছি। অনেকদিন ছিলাম ছোট, একটু মানে ইমোশনাল। তো ওদের সবাইকে বিদায় দিলাম, অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আল্লাহ নাম নিয়ে রওনা দিলাম। আমার কণ্ঠ হয়তো একটু ভারী লাগতেছে, আই ডোন্ট নো ওয়াই, বাট আগে আমার কোনো সময় এমন হয় নাই, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি গাজীপুর থেকে বরিশাল ব্যাগ যাচ্ছি, বাট আমার খারাপ লাগতেছে, অ্যাকচুয়ালি খারাপ লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই, অ্যাকচুয়ালি অনেকদিন ছিলাম তো, দ্যাটস ওয়াই আর কি, একটু ইমোশনাল। বাট সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে আশা করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সেফলি হচ্ছে গিয়ে বরিশাল যেয়ে উঠতে পারি। রাইট নাও আছি হচ্ছে গিয়ে মাস্টারবাড়ি বাজারে। সামান্য একটু পরিমাণে রং যাচ্ছি, কারণ আমার ফুয়েল নিতে হবে এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রং ইউজ করা ছাড়া বিকল্প নাই, কারণ অনেক দূর পর্যন্ত কোনো কাটা নেই, একটু রং মারলে তারপর হচ্ছে গিয়ে কাটা। তো নিতে হবে ফুয়েল, দ্যাটস ওয়াই এসে পড়েছি হচ্ছে গিয়ে ফুয়েল পাম্পে। আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছিল যে ভাই, কারণ আমার মিটারে সবসময় অলওয়েজ এই দাগটা লাফায়, তো সে আমাকে কমেন্ট করছিল যে ভাই, যেদিন আপনার বাইকের তেল থাকবে সেদিন ভিডিও আপলোড দেবেন, এছাড়া দিবেন না। তো তার জন্য আজকে ভিডিওটা ভাই ফুল করে দেন। তো ফুয়েল ঢুকছে হচ্ছে গিয়ে 1290, মোটামুটি 1300 টাকার তেল ঢুকছে। ওকে, তো মোটামুটি সামান্য কিছু অংশ রাইড করে আসার পরে চলে আসছে হচ্ছে গিয়ে ইউটার্নে। এটা হচ্ছে গিয়ে পোড়াবাড়ি কাটা, আর আমি রং আসছি, বাট ট্রাকটাও রং আসছে, মেবি এটা পাম্পেই ছিল রাতে। তো ইউটার্ন হচ্ছে গিয়ে নিয়ে নিছি, এবার আশা করি আর কোনো থামাথামি নেই, ডাইরেক্ট হচ্ছে গিয়ে গাজীপুর পার হব। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই, খুবই সেফলি রাইড করতে হবে, কারণ রাস্তা অনেক লম্বা। ও, আর আমি কিন্তু আজকে নতুন উইন্ড ব্রেকারটা পড়ছি, যেটা আমি গতকালকে কিনছিলাম। তো মোটামুটি ভালোই ফিটিং, তারপর হচ্ছে কি র মেটেরিয়ালস, মানে উইন্ড ব্রেকার যে র মেটেরিয়ালস সেটাও খুব ভালো, ফিটিংও ভালো আছে, অ্যান্ড উইন্ডও খুব ভালোভাবে ব্রেক করতে পারতেছে। নর্মাল অন্য সব উইন্ড ব্রেকারে যেমন হয়, যেমন একটা বাতাসে একটা আটকা আটকা ধরে বা একটা অদ্ভুত রকমের একটা সাউন্ড দেয়, এটাই ওই জিনিসটা নাই। খুবই ইজিলি হচ্ছে গিয়ে উইন্ড কাট করে বের হয়ে যেতে পারছি, এটা আর কি আমার ফিল হচ্ছে, অ্যান্ড কমফোর্টেবল তো অবশ্যই। হ্যালো হ্যালো, ওকে, তো রাইট নাও আছে হচ্ছে কি গাজীপুর চৌরাস্তা, অ্যান্ড এখান থেকে হচ্ছে কি ফ্লাইওভারে ওঠার চেষ্টা করতেছি, অ্যান্ড ফ্লাইওভারে অলরেডি উঠে গেছি। তো এখন আল্লাহ আল্লাহ করে হচ্ছে কি এখনো জ্যাম না পড়লে হয়। বাম সাইডে তো ভালো না, বাম সাইডে জ্যাম নেই, এগুলা জ্যামই তো, বাম সাইডে ভালো পরিমাণের জ্যামই পড়ছে, ইভেন ডান সাইডেও পড়ছে, যে লাইনে হচ্ছে কি আমি আছি। আজকে সম্ভবত প্রধানমন্ত্রী শপথ বা এই ধরনের কিছু হবে, তো এই বিষয়ে কি কোনো যানজট হবে আমার তো কোনো জানা নাই আসলে, এই বিষয়ে কোনো কিছু জাস্ট আমি শুনছি, রওনা দেওয়ার জাস্ট কিছুক্ষণ আগে শুনছি। অ্যান্ড এখানে মোটামুটি ভালো পরিমাণের জ্যামে পড়ে গেছি, গাড়ি টাড়ি বন্ধ করে তারপর বসে আছি বাইপাসের ঠিক কিছুটা আগে। আই ডোন্ট নো কী হয়েছে, বাট আই থিঙ্ক সামনে হচ্ছে গিয়ে এই ফ্লাইওভারটা দিয়ে হচ্ছে গিয়ে বামে শিফট করাই দেয়, তো হলে সেটাই হবে। বাট আজকে আমি আর বামে যাব না, যদি সার্জন থাকেও আমি তাও সোজা চলে যাব। এখানে হচ্ছে গিয়ে ওই যে গ্যাঞ্জামটা ওই জায়গাতেই লাগছে, বাট আমি তো আজকে হচ্ছে গিয়ে এই লেন দিয়ে যাবো না, এই লেন দিয়ে গেলে অল্প একটুতেই হচ্ছে গিয়ে শেষ হয়ে যায়, অ্যান্ড এই রাস্তাটা 2 ওয়ে হওয়ার কারণে একটু আর কি প্যারা হয় ওভারটেকিংয়ের সময়, আদারওয়াইজ হচ্ছে কি গাড়ির পিছনে পিছনে যাইতে হয়। অ্যান্ড ওইটা আসলে আমারই প্যারা না, কারণ জ্যামে দাঁড়ায় থাকা, বারবার দাঁড়ানো, এটা থেকে আসলে অল্প স্পিডে পিছনে পিছনে যাওয়াটাও আসলে শান্তির। আরে ভাই, ব্লগের ইন্ট্রোই তো দেওয়া হয় নাই, এটা একটা হইলো আজকে, আসলে আমার মাথায় কাজ করতেছিল না। যাই হোক, তো চলেন ব্লগের ইন্ট্রোটা এখন দিয়ে ফেলি, সমস্যা কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ।
কার জানি একটা হেলমেট পরে গেছে, তো ভাই হচ্ছে গিয়ে একদম আল্লাহ নাম নিয়ে উঠাইয়ে দিছে, কপাল ভালো পরে নাই। রাইট নাও আছি হচ্ছে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। অ্যান্ড আজকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, অ্যান্ড অনেক পরিমাণে সার্জেন্টও দেখলাম। অ্যান্ড সার্জেন্টরা বাইক তেমন ধরতেছে না, দেখলাম যে প্রাইভেট কার ধরতেছে। এটা ভালো, প্রাইভেট কার ধরার দরকার আছে, কিন্তু প্রাইভেট কার ধরলে তো বড় মামলা, 5,000-এর নিচে কোনো মামলাই নেই। দিস ইজ দ্য ফিল, দিস ইজ দ্য রিয়েল MotoGP ফিল। এই জায়গায় একটা গেমিং ভাইবস পাওয়া যায়। পুরো ঢাকা শহর বা সম্পূর্ণ বাংলাদেশে আমার মতে এই জায়গাটা একটা গেমিং ভাইবস পাওয়া যায়। এটা ফর্মুলা 1 রেসিং কারের মতো একটা ট্র্যাক। এই রাস্তায় গাড়ি চালাইলে আপনার মনে হবে আপনি ফর্মুলা 1 রেসিং করতেছেন, অ্যান্ড বাইক চালালে মনে হইব MotoGP করতেছেন। না, অ্যাকচুয়ালি বাইক চালালে মনে হইব কি, মনে হইব যে MotoGP করতেছেন প্লাস হচ্ছে গিয়ে ফর্মুলা 1 রেসিং করতেছেন, মানে ফর্মুলা রেসিং করতেছেন। আর একটা অতি গুরুত্বপূর্ণ কাজ করতে আমি ভুলে গেছি আসার সময়। আমার চেনটা লুপ করা দরকার ছিল, বাট কি রে আল্লাহ, উনি এই কামটা করছে কি? যাই হোক, আমার চেনটা লুপ করা দরকার ছিল, বাট চেনটা তো লুপ করতে আমার মনে নাই। এখন কোনো গ্যারাজও দেখতেছি না যে জায়গাতে চেনটা একটু লুপ করাতে পারবো, কিন্তু এক্সপ্রেস ওয়েতে ওঠার আগে অবশ্যই আমার চেনটা লুপ করতে হবে। ও ও ও ও কই গেল ভদ্রলোক, গেল কই? আবার জানি কোন জায়গা দিয়ে মানে প্রকট হইব, প্রকট না উদয় হইব। এই আইছে। আচ্ছা, মানে এটা কি বাইক? বাইকটা তো অ্যাকচুয়ালি সুন্দর। একবার দেখে লাগতেছে MT-15, আর একবার দেখে লাগতেছে FZS ভার্সন 4, আবার মনে হচ্ছে চাইনিজ কোনো বাইক, কিন্তু বাইকটা সুন্দর আছে। এই বিষয়ে বাইরে আমি অ্যাপ্রিসিয়েট করব, বাট ওনার রাইডিং স্টাইল খুব বেশি অ্যাপ্রিসিয়েট করবো না। যদি উনি রেগুলার এরকম বাইক রাইড করে তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো না, বাট মাঝে মাঝে করা যাইতেই পারে। ও, এই জায়গা হচ্ছে কি সিটি কর্পোরেশন রাস্তা একটু ভিজাই দিতেছে। এটা একটা ভালো উদ্যোগ, কারণ যে পরিমাণে ধুলা, কিন্তু গাজীপুর হয়ে যায় যে ধুলাগুলো এতদিন দেখাইলাম, ওগুলোর ভিতরে পানি মারলে পুরো কাদা হয়ে যাবো, কেটকাটা কাদা। সরি, আমি একটু কেমনি জানি বললাম, কেটকাটা কাদা। যাই হোক, মানে কেটকাটা কাদা। আর সেই কাদায় আমরা যেভাবে পড়ে গেছিলাম সেইভাবে হচ্ছে গিয়ে বাকি পাবলিকও পড়বে। আর আরেকটা কথা, এই যে লাস্ট কিছুদিন আগে 4-5 দিন আগে আমার একটা ব্লগে আপনারা দেখছেন, যে ব্লগ না অ্যাকচুয়ালি আপনারা যারা এই কমেন্ট করছেন তারা দেখছেন হচ্ছে গিয়ে শর্টস রিলস বা টিকটকে, ইনস্টাগ্রামে এগুলো দেখছেন। তো এখন ওই জায়গায় জাস্ট আমি পড়ে গেছি, এই ক্লিপটুক জাস্ট আমি দিছি। তো ওই জায়গায় দেখলাম পাবলিক আমার প্রচুর পরিমাণে গালি দিচ্ছে, প্রচুর, মানে আহামরি না, আমার তো ভিডিও তো আহামরি ভিউ হয় না, তারপরও যা হয়েছে তাতেই গালি দিয়েছে। কেন? যে আমি ওই জায়গায় পড়লাম কেমনে, আমি না অ্যাকচুয়ালি আমরা দুইজনে পড়লাম কেমনে। এখন আমার সাবজেক্টটা ভিন্ন, আর প্রথম যেটা পড়ছে ওইটার সাবজেক্টটা ভিন্ন। আমি পড়ছি হইতেছে গিয়ে ওই আমার সামনে যে ছিল বা আমার সাথে যে ছিল ওকে বাঁচাতে যাইয়া, মানে ওকে বাঁচাইতে যাইয়া। অ্যান্ড সামনেটা পড়ছে কেন তা তো আপনারা দেখছেন, কিন্তু ওই জায়গায় পড়ার রিজন হচ্ছে কি পাবলিক খুঁজে পাচ্ছে না। কারণ কি? কারণ আমার ভিডিওতে তো আসলে ওইভাবে বোঝা যায় না রাস্তার কন্ডিশন। তো ভিডিওতে দেখা, আমি পরবর্তীতে ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখছি যে ভিডিওতে দেখে বোঝা যায় না যে ওই জায়গায় কতটা পরিমাণে কাদা আর কতটা পরিমাণে পিচ্ছিল। তো যার কারণে পাবলিক আমার গালি দিছে। তো অ্যাকচুয়ালি ওদের দোষ আমি দিব না, কারণ ওরা যতটুকু বুঝছে ততটুকু বলছে। বাট অ্যাকচুয়ালি আমি বিষয়টা ক্লিয়ার করি, ওই জায়গাটা ছিল হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে পিচ্ছিল আর কাদা হওয়ার একটা কারণ আছে। আমি বললেন শীতের দিনে কাদা পাইলেন কই? কাদাটার কাহিনী কি, ওইসব এলাকায় হচ্ছে কি ইটের ভাটা থাকে। তো ইটের ভাটার জন্য মাটি লাগে, স্বাভাবিক বিষয়। তো নদীর পাড় থেকে মাটি কাইটা ট্রাক ভরে ভরে নিয়ে যায় প্রতিদিন, বিশেষ করে সন্ধ্যা বিকাল থেকে সারা রাত। তো ওই কাদা মাটিগুলো যখন ট্রাকে ভরে তখন ওই রাস্তা দিয়ে যায় আর ওই কাদা মাটিগুলো পড়ে। তো তখন ওইটা পিচ্ছিল ছিল না, পরবর্তীতে যে কাদা মাটি পড়তে পড়তে মানে এমন হয়েছে রাস্তার অবস্থা, মনে করেন যে ওই রাস্তার উপর থেকে গেলে আপনার টায়ার পাংচার হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো ওই কাদা মানে শুকনো মাটির উপর যখন আবার পরবর্তীতে পানি পড়ছে, বাজার কমিটি ধুয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন পানি পড়ছে মানে প্রপারভাবে ধুয়ে নেয়। তো তখন আর কি বিষয়টা খুবই পিচ্ছিল হয়ে গেছে রাস্তাটা পিচ্ছিল হওয়ার কারণে ওখানে আমরা পড়ে গেছি। ইভেন শুধু আমরা একারা পড়ি নাই, তার আগে পরে অজস্র মানুষ ওখানে পড়ছে। আর বাম সাইডে মেবি এটা 200 সিসি, হ্যাঁ 200 সিসি FZ 2.0। এই খারাপ না, কিন্তু লুকস অ্যাকচুয়ালি খারাপ না, ভিডিওতে যতটা খারাপ দেখা যায় ততটা খারাপ না, লুকস বেটার আছে। বাট হেডলাইটটা একটু উইয়ার্ড, আদারওয়াইজ সব কিছুই ঠিক আছে। আর ব্লু কালারটাও ভালোই লাগতেছে। ব্লু কালার বাইক নর্মালি আমার পছন্দ না, বাট ব্লু কালার জাস্ট আমার 4Bটা পছন্দ, একটু ভালো লাগে, কিন্তু ব্লু কালার এটাও খারাপ লাগতেছে না।
রাইট নাও আমি আছি হচ্ছে কি মগবাজার, আর সামনের রাইডারটা সেম আমার মতো একটা ব্যাগ নিয়ে ঘুরতেছে। বাইরে একটু নক দি, একটা সেকেন্ড। ভাই তো চলে গেল, দেখি ভাগ্যে থাকলে কথা হবে। তো উঠে গেছে হচ্ছে কি মগবাজার ফ্লাইওভারে, আর ওই ভাইটা হচ্ছে কি কই জানি উদয় হয়ে গেছে। জ্যামের ভিতর দাঁড়ানোর সুযোগ হলে বা কথা বলার সুযোগ হলে বলতাম। জোহরের আজান শোনা যাচ্ছে, তার মানে ঘড়িতে সময় মোটামুটি একটা। তো একটার সময় আছে হচ্ছে গিয়ে গোলাপবাগ, আর সামনে হচ্ছে কি ফ্লাইওভার নিলেই ইজিলি হচ্ছে গিয়ে আমরা চলে যাব দোলাইপাড়। অ্যান্ড দেন আর যানজটের তেমন কোনো প্যারা নাই। তারপর হচ্ছে কি এক্সপ্রেসওয়ে আর হাইওয়ে, কিন্তু এক্সপ্রেসওয়েতে ওঠার আগে আমার একটু হচ্ছে গিয়ে রিফ্রেশ হতে হবে, কারণ সেই সকাল মোটামুটি 11টা থেকে 1টা পর্যন্ত আমি টানা সিটি রাইড করতেছি গরমের ভিতরে। গরমে আসলে অস্থির লাগতেছে, একটু ফ্রেশ হওয়া দরকার। তাই চিন্তা করছি দোলাইপাড় যাই, তারপরে পুস্তকালার ওদিকে কোনো একটা জায়গায় ব্রেক নিব। আর সিগন্যাল হচ্ছে গিয়ে ছেড়ে দিছে, তাহলে চলে যাওয়া যাক। ফাইনালি অনেকক্ষণ পর হচ্ছে কি একটু রিল্যাক্সে গাড়িটা টান দিতে পারতেছি, আর নাহলে এতক্ষণ আসলে খুবই খারাপ অবস্থা ছিল, খুবই। এখন আমি একটু চিন্তা করতেছি কি একটা ব্রেক তো দরকার, বাট ব্রেকটাকে এখানেই নিব নাকি মাওয়া যায় তারপরে নিব। এখন কি যে করি একটু ভাবতাছি, কিন্তু ভাবার বেশি সময় নেই। নিলে আমার ব্রিজের গোড়া থেকে ব্রেকটা নিতে হবে, নাকি মাওয়া চলে যাব। বাট আমার সাথে পানি টানি কিচ্ছু নাই। আই থিঙ্ক একটু দাঁড়াই হচ্ছে কি পানি টানি নিয়ে নেওয়া উচিত, কারণ এক্সপ্রেসওয়েতে তো এগুলো নাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি বুড়িগঙ্গা না, হ্যাঁ বুড়িগঙ্গাই তো, খারাপ না, ভালো লাগতেছে। একটা হচ্ছে কি সিনেমেটিক ভাইবস দেয় বুড়িগঙ্গা অলওয়েজ। তো এখন আর একটা কাজ তো আমার করতেই হবে, কোনো একটা গ্যারাজ থেকে আমার চেইনটা লুপ করে নিতে হবে, কারণ এত বড় রাইড করলে আমার চেইনটা হয়ে যাবে ক্ষয়, তাই আমি পাচ্ছি ভয়। হয়ে গেল না বিষয়টা, একটা কবিতা। ভাই চেইনটা একটু লুপ দেওয়া লাগবো, ব্যাডলি হচ্ছে কি লুপ পাই না, পাইছে হচ্ছে কি পোড়া মোবিল। অল্প দিয়েন, বেশি না, বাস। ওকে, তো ব্রেক যখন এখানে নিছি, না সরি মানে কাজটা যখন এখান দিয়ে করাইছি, ব্রেকও এই জায়গা দিয়ে সাইডে ফেলাবো। জাস্ট একটু ভালো বসার জায়গা দরকার। আই থিঙ্ক সামনে হচ্ছে কি কুচ্চামারা ব্রিজ। হ্যাঁ আমরা আছি কুচ্চামারা আছি আমরা। অনেকে বলে কুচিয়ামারা, কিন্তু এটা হচ্ছে লোকাল অ্যাকসেন্টে বা অরিজিনাল অ্যাকসেন্ট বলতে গেলে এটা কুচ্চামারাই হবে, কারণ ভদ্র সমাজ ছাড়া আর শুদ্ধ সমাজ ছাড়া আমি কারো দেখি না যে কুচিয়ামারা বলতে। কুচ্চামারাই শুনছি সবসময়, দ্যাটস ওয়াই আমিও কুচ্চামারা বললাম। আজকে মোটামুটি ভালো পরিমাণে রাশ আছে এই রোডেও, ডানে বামে সামনে পিছনে সব দিকে খালি বাস আর বাস, অ্যান্ড হচ্ছে গিয়ে বড় গাড়ি। আর থাকার কারণ হইতেছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে চেকপোস্ট বসাইছে, দ্যাটস ওয়াই সবাই ভদ্র। অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে ওভার স্পিডিং করতেছি বলা যায়। নর্মালি 80 স্পিড দেওয়া, বাট আমি 89 85 এরকম করে টানতাছি। কিন্তু এটা আবার সবসময় না, যখন দেখতেছি যে অন্য সব বাস বা প্রাইভেট কার এগুলা সমানে টানতেছে, তখনই জাস্ট টানটা দিতেছি, আদারওয়াইজ না। কারণ ওদের গ্যাপে থাকলে ক্যামেরা থেকে বাঁচা যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর ওরা হচ্ছে গিয়ে একদম লোকাল অ্যান্ড রেগুলার ড্রাইভ করে এই রাস্তাতে, তো দ্যাটস ওয়াই ওদের স্পিড ওরা আছে হচ্ছে গিয়ে বুঝে শুনে তুলে। আর দেখতে দেখতে চলে আসছে হচ্ছে কি মাওয়া, অ্যান্ড প্রতিবার মাওয়ায় এই জায়গাটায় ব্রেক নেই, বাট আজকে আর নিব না। আজকে যেহেতু ওদিকে মোটামুটি একটা ব্রেক না হয়েছে, তার জন্য এদিক দিয়ে চলে যাই। আর ঢাকা টু বরিশাল, বরিশাল টু ঢাকা এগুলা আসলে দেখানোর মতো এখন আর কিছু নাই, কারণ এটা আমি 2টা ব্লগ করছি বলা যায়। একটা যখন আমার ক্যামেরা ছিল না, ফোন দিয়ে যখন ব্লগ করতাম তখন হচ্ছে একটা ব্লগ করছিলাম, আবার রিসেন্টলি কিছুদিন আগে একটা করছি মানে আসার সময়। তো আর কি ব্লগ অতটা মানে আমারই না বা হাইপ তোলার মতো না, এটা স্বাভাবিক বিষয়, কারণ এটা আমার রেগুলার রুট। তো জাস্ট যেহেতু হচ্ছে কি ডেইলি লাইফের রুটিন বা ডেইলি লাইফের কর্মকাণ্ড আপনাদের সাথে শেয়ার করি, দ্যাটস ওয়াই এটাও একটা ব্লগ। তো দেখতে দেখতে চলে আসছে হচ্ছে কি পদ্মা সেতু টোল প্লাজায়, অ্যান্ড এখানে টোল দিয়ে সুন্দর হচ্ছে গিয়ে পদ্মা সেতু মানে সেতুর ভিউ এনজয় করতে করতে চলে যাই। ওকে, তো টোল দেওয়ার কাজ শেষ, পিছনে কোনো বাইক নেই, আমি লাস্ট ছিলাম, ঢুকে যাই। আর আমার একটা কাজ করা দরকার ছিল, আমার এক্সট্রা ম্যাগনেটিক মাউন্টটা এই জায়গায় লাগানো দরকার ছিল, তাহলে এখন পদ্মা সেতুর কিছু সিনেমেটিক শর্টস নেওয়া যায় তো রিলসের জন্য। আর চেষ্টা করবো দেখি সেতুর উপর দাঁড়ানো যায় কিনা। না দাঁড়ানো যায়, দেখি যদি দেখি যে সিন ভালো, পরিবেশ সুন্দর মনোরম, তাহলে হচ্ছে কি দাঁড়াবো। আচ্ছা আমার মনে হয় এখন ক্যামেরা মানে ভাইজারটা খোলা উচিত, কারণ একটু হাওয়া বাতাস লাগানো উচিত। আরে খুলেও না, ভাইজার খুললে হচ্ছে গিয়ে উইন্ড নয়েজ হয় মেবি অনেক, বাট আমার এখন একটু চোখে মুখে বাতাস লাগানো দরকার,
ও সেরা না, মানে চর পড়ছে তো পড়ছে, শীতের মানে গরমের সিজন আসছে তো কাছাকাছি, তো এখন আসলে দেখতে সেই লাগতেছে। মাঝখানে কিছু কিছু সবুজ, কিছু কিছু সাদা, আবার পানি। গুড, লুকস গুড। তাহলে এখন কি আমার হচ্ছে কি এই ফ্রন্ট ভিউটা নেওয়া উচিত? আমার মনে হচ্ছে যে নেওয়া উচিত, যদিও ফ্রন্ট ভিউতে আমি আর বাইক আর পিছন ছাড়া কিছুই আসবে না, বাট মনে হয় নেওয়া উচিত। তাহলে চলেন শিফট করি হচ্ছে গিয়ে সামনের ভিউতে। ওকে, সবকিছুই সুন্দর, বাট পদ্মা নদীর পানিটা দেখছেন? কালারটা কিন্তু সত্যি খুবই জোস। আর দূরে হচ্ছে গিয়ে ছোট ছোট নদী, মানে নৌকা দেখা যাইতেছে, এটা আরো জোস। এই সাইডটা চরটা আর নদীর কম্বিনেশনটা জোস। তাহলে এখানে আর না দাঁড়াই, যেহেতু সেতুতে অতটা দাঁড়ানোর পারমিশন নাই। ও দুপুর বেলা তো একদম রোডটা একদম দেখা গেছে যে মাথার উপরে বলা চলে। তো দেখতে দারুণ লাগতেছে, বাট কষ্ট হইতেছে আহামরি অতটা না। পেনটা কোন জায়গায় হইতেছে আমি বলি, পেনটা হইতেছে এই জায়গায় যে এখন একটু ঠিক আছে, এতক্ষণ একদম আমার ডিরেক্ট চোখের উপরে আমার সূর্যটা ছিল, সামনে তাকায় থাকতে খুবই কষ্ট হইতেছিল। আর যেহেতু সানগ্লাস নাই আমার সাথে এখন, তো এই জিনিসটা খুবই ভোগাইতেছে, একটা সানগ্লাসের অভাব খুবই অনুভব করতেছি। আর বাকি হচ্ছে গিয়ে বাইক অন্য সব বারের মানে অন্য সব দিনের তুলনায় আজকে টানতাছি, দৌড়ও টানতে থাক খালি, এরকম হচ্ছে অবস্থা। অ্যান্ড আমি এই জায়গায় হচ্ছে কি একটা সাকুরা আছে বাস, এই বাসটার ফলো করতেছি, ওর সাথে সাথেই যাইতেছি। অ্যান্ড আমি হচ্ছে কি ভালো পরিমাণের কভারেজের ভিতরেই আছি। স্পিড ক্যামেরা যদি আমারে ক্যাপচার করতেও চায়, তাও একটু ভেবা চাকা খাইতে হইব, কারণ আমি একটা ট্রাক একটা বাসের পিছনে। তবে ডিস্টেন্স আছে ভালোই, ইমার্জেন্সি সিচুয়েশনে আমি বিপদে পড়বো না। ওকে, তো চলে আসছি ভাঙ্গা বাজারে। এখন এই জায়গায় একটু ব্রেক নেওয়া দরকার। এই আমি কি রং ঢুকে গেলাম? মনে তো তাই হইতেছে। না না, রং ঢুকি নেই, রং ঢুকি নেই। মাঝে মাঝে মাথায় একটু ডিস্টার্ব দেয়। এটা তো টু ওয়ে রাস্তা, রং ঢোকার কি আছে, ঠিকই তো আছে। তো এই জায়গায় ব্রেকটা নেওয়ার চেষ্টা করি। পরে মামলা দেয় কেমনে? আমি শুনছি যে টোল দেয় না, টোলের অনেক বলে আটকায়। ওকে, তো উনি হচ্ছে একজন বাস ড্রাইভার। অ্যান্ড ওই যে স্পিড ক্যামেরা, মানে স্পিড ক্যাপচার ক্যামেরা সম্পর্কে একটু জানলাম ওনার থেকে। তো ওনার তেমন আইডিয়া নেই এই বিষয়ে। আর আমার হাতে রাত্রে মশা কামড়াইছে, আই হায় সর্বনাশ। আচ্ছা যাই হোক, তো এখানে ব্রেকটা শেষ করলাম। আর এই ভাঙ্গা বাজারের ব্রেকের বিষয়টা হচ্ছে বাইকের জন্য, বিষয়টা হচ্ছে কি একটা ট্রেডিশনের মতো হয়ে গেছে বাইকারদের জন্য। এই জায়গায় না দাঁড়াইলে আসলে হয় না, কেমন জানি একটা অপূর্ণতা ফিল হয়। তো যাই হোক, মোটামুটি এখন 3:30টার মতো মেবি বাজে। 25 মিনিটের মতো একটা ব্রেক নিয়েছিলাম। এখন আর কোনো জায়গায় দাঁড়ানোর প্ল্যান নাই, সোজা হচ্ছে গিয়ে এলাকায় চলে যাব। চলেন রাইড শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড লাস্ট 2 মাস যাবত আমি এই রোডে বাইক চালাই না, 2 মাস পর হচ্ছে গিয়ে এই রোডে বাইক নিয়ে নামলাম। রোডের কন্ডিশন কত কি আপগ্রেড হয়েছে বা ব্যাকডেট হয়েছে কিছুই জানি না। কোন জায়গায় কি ভাঙা আছে, পুরান ভাঙাগুলো আদৌ সারছে কিনা এগুলো কিছুই জানি না। তো দেখি এখন কি অবস্থা। আচ্ছা, বাই এনি চান্স আমি কি সাজেক চলে আসছি? আমরা ঢুকে যাচ্ছি মেঘের রাজ্যে। ও ধোঁয়াটার গন্ধ খুবই মানে প্রখর, একদম নিঃশ্বাস নিতেই কষ্ট হইতেছে। আরে বাবা, কত বড় একটা পানির ট্যাঙ্কি নিয়ে যেতেছে, তাও আবার পিঙ্ক কালার। কত বড়, এটা কি 5,000 লিটার সম্ভবত হইতে পারে। ও ব্রাকের, এই জন্যই তো পিঙ্ক কালার। ব্রাকের কোনো মানে ব্রাকের কোনো প্রতিষ্ঠানে সম্ভবত যাচ্ছে। এই হচ্ছে গিয়ে ট্যাকরাটার সেই চিরচেনা ব্রিজ, স্টিল ব্রিজ টাইপ, বাট স্টিল ব্রিজ না। সাইডের রেলিংগুলো দেখতে একদম স্টিল ব্রিজের মতো। আচ্ছা, এটা কি কোনো এক আমলে স্টিল ব্রিজ ছিল? মনে হয় না। যাক, থাকলেও আসিল, না থাকলেও সমস্যা নাই, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এখানে একটা ব্রিজ আছে, এটাই বড় বিষয়। এখান থেকে বরিশাল হচ্ছে গিয়ে সোজা, গোপালগঞ্জ হচ্ছে গিয়ে ডানে। গোপালগঞ্জ আপার দেশ। এই রোডে যদি কোনো মানে জাউরা বাস আছে না, জাউরা বাসের পিছে পড়েন, তাহলে হচ্ছে গিয়ে জীবন শেষ। বিগত আধা ঘন্টা যাবত ওই যে সামনে একটা বাস আছে, ওটা হচ্ছে গিয়ে আপনার বিএমএফ বরিশাল রুটে চলে, লোকাল। এই বাসটার পিছনে আমি, এই সামনের প্রাইভেট কারটা আর সামনের ওই মাইক্রোটা, এই 3টা গাড়ি আছি। বিগত আধা ঘন্টা যাবত ওঠি নেওয়ার চেষ্টা করতেছি 3টা গাড়ি, একটা গাড়িও ওঠি নিতে পারতাছি না। ও মূলত সাইড দিতেই নারাজ, ফাঁকা থাকলে ও সাইড দিব না। এটা আসলে ড্রাইভারদের কেমন বিহেভিয়ার, আসলে এটা বোঝা যায় না। মানে ও চালাইতেছে তো চালাইতেছে, পিছনে নেওয়ার কোনো হুঁশ জ্ঞান নেই। 3টা গাড়ি আমরা এত চেষ্টা করতেছি ওটি দেওয়ার জন্য, বাট কোনো কাজই হচ্ছে না। রাস্তা ফাঁকা থাকলেও ও হচ্ছে গিয়ে একেবারে মাঝখানে চলবো, নাইলে ডান সাইডে চলবো, কিন্তু সাইড দেবো না মাগার।
ওকে, তো রাইট নাও আছি হচ্ছে গিয়ে দুয়ারিকা ব্রিজের ঠিক উপরে। ওয়াও, অ্যান্ড ডান সাইডে সূর্যটা বেশ সুন্দর লাগতেছে। গড়িয়ার পার চলে আসছি, তার মানে বলা যায় এলাকায় চলে আসছি। অনেকদিন পর বাইক নিয়ে হচ্ছে গিয়ে এলাকায় ঢুকলাম, অলমোস্ট 2 মাস বলা যায়। মাঝখানে জাস্ট 10 দিন এসে থেকে গেছিলাম, তাও বাইক ছাড়া। অ্যান্ড চলে আসছি সেই বিখ্যাত দুর্গাসাগর, মানে দুর্গাসাগরের পাড়ে। যারা বরিশাল ভিজিট করছেন তারা অনেকেই এটা চিনবেন। এটা জাস্ট একটা পুকুর, পুকুর না অ্যাকচুয়ালি দিঘি বলতে পারেন। এটা একটা রাজা তার রানীর জন্য বানাইছিল, মানে রানী যতটুকু হাঁটছে ততটুকু আর কি তার জন্য পুকুর খনন করা হয়েছে বা দিঘি খনন করা হয়েছে। তো রানীর নাম ছিল দুর্গা, আর এই দুর্গা রানীর হচ্ছে গিয়ে রানী দুর্গার নামেই হচ্ছে গিয়ে এটার নাম হয়েছে দুর্গাসাগর। তো বরিশালের মোস্ট ফেমাস একটা প্লেসের ভিতরে একটা হচ্ছে গিয়ে দুর্গাসাগর। অ্যান্ড এটাই হচ্ছে মূলত আমার এলাকা বলতে আমার নানু বাড়ি, বাট এটা আমার এলাকায়। ও, অনেক দিন পর আসলে ভালো লাগতেছে। আসার সময় যতটা খারাপ লাগছে, এখন আবার ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি হচ্ছে একজন ইমোশনাল লোক। আমি সহজে আর কি ইমোশনাল হই না, বাট সামটাইমস ইমোশনাল একটু হয়ে পড়ি। বিশেষ করে এটা যদি হয় ফ্যামিলির পার্সনদের নিয়ে বা পছন্দের মানুষদের নিয়ে, তাহলে আমি বেশ ভালো রকম ইমোশনাল হই। তাই বলে আপনারা আবার কেউ আমার ইমোশনাল যে হই, এই দুর্বলতাটাকে কাজে লাগাইয়েন না, তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। অ্যান্ড দিস ইজ মাধবপাশা বাজার। এটা মূলত আমাদের এলাকার মেইন বাজার বলতে পারেন। তো এখন করার ভিতর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিব, কারণ এখান থেকে ভিডিও চালু রাখার মতো আর কোনো রিজন নাই। আমার মনে হয় ভিডিওটা অলরেডি অনেক বড় হয়েছে, সম্ভবত এডিট করতে সময় বুঝে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।